ইতিহাস কি তবে পুনরাবৃত্তি হচ্ছে? ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে দেশের রাজনীতিতে যে ঝড় উঠেছিল, যে নজিরবিহীন ঘটনার সাক্ষী ছিল গোটা দেশ, ঠিক সেই একই চিত্রনাট্য কি ফের একবার মঞ্চস্থ হতে চলেছে দিল্লির ক্ষমতার অলিন্দে? বন্ধুরা, রাজনীতির দাবার বোর্ডে এমন এক চাল দেওয়া হয়েছে যা শুধু নজিরবিহীন নয়, বরং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সরকার পক্ষ হঠাৎ করেই তাদের কৌশল বদলে ফেলেছে। কাল পর্যন্ত যা ছিল কেবল নিয়ম ভঙ্গের অভিযোগ, এখন তা রূপ নিচ্ছে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে। শোনা যাচ্ছে সংসদের ভিতরেই এমন এক ভোটাভুটি হতে চলেছে যা স্বাধীনতার পর ভারতীয় সংসদীয় ইতিহাসে খুব কম দেখা গেছে। এই ভোটাভুটি কোনো বিল পাশ করার জন্য নয়, কোনো আইন তৈরির জন্য নয়। এই ভোটাভুটি হতে পারে দেশের প্রধান বিরোধী দলনেতার ভাগ্য নির্ধারণের জন্য। সরকার পক্ষ কি ভয় পেয়ে গেছে, নাকি অতি আত্মবিশ্বাসে এমন এক সিদ্ধান্ত নিতে চলেছে যা বুমেরাং হয়ে তাদের দিকে ফিরে আসবে? কেন হঠাৎ বিশেষাধিকার ভঙ্গের চেনা পথ ছেড়ে সরকার এক অচেনা এবং অত্যন্ত কঠোর পথে হাঁটার সিদ্ধান্ত নিল? বন্ধুরা, আজ যে তথ্য আপনাদের সামনে তুলে ধরছি তা নিছক রাজনৈতিক খবর নয়। এটা ভারতীয় সংসদীয় রাজনীতির ভবিষ্যৎ দিশা বদলে দিতে পারে এমন এক বিস্ফোরক ইঙ্গিত মিলেছে। খুব সম্ভবত আগামী দিনে রাহুল গান্ধীর বিরুদ্ধে এমন এক প্রস্তাব বা সংসদীয় পদক্ষেপ আসতে পারে যার ফলে আপনারা লোকসভার ভিতরেই বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ভাষণের ওপর তীব্র বিতর্ক দেখতে পাবেন। অর্থাৎ যে বিতর্কে অংশ নিতে গিয়ে রাহুল গান্ধী ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণকে কেন্দ্র করে সংসদের অন্দরে শুরু হবে তুমুল আলোচনা, তর্ক, চাপানোতর। এরপর হবে ভোটাভুটি, আর সেই ভোটাভুটির রায়েই নির্ধারিত হবে রাহুল গান্ধী সংসদের সদস্য হিসেবে টিকে থাকবেন নাকি তার সংসদ পদ চলে যাবে। এমনকি পরিস্থিতি এমন জায়গায় পৌঁছতে পারে যে যদি সংসদ থেকে তাকে বহিষ্কার করা হয়, তাহলে ভবিষ্যতে আজীবনের জন্য তার নির্বাচনে জানানোর অধিকারও বাতিল হতে পারে। কেন সরকার আবার সে একই ভুলের পথে এগোচ্ছে যা তারা ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে করেছিল? কেন বারবার ইতিহাসের একই জায়গায় পা রাখছে শাসক শিবির? আপনারা সবাই জানেন, প্রায় ৪০ থেকে ৪৫ মিনিটের সে ঝাঁঝালো, আক্রমণাত্মক এবং রাজনৈতিকভাবে বিস্ফোরক ভাষণে রাহুল গান্ধী শুধু দেশের অর্থনীতি নিয়ে সরকারের যাবতীয় যুক্তিকেই ছিন্নভিন্ন করে দেননি, বরং এমন এক সংবেদনশীল জায়গায় আঘাত করেছিলেন যা এতদিন গভীর অন্ধকারে ঢাকা ছিল। এফস্টিন ফাইল প্রসঙ্গ টেনে এনেছিলেন। বিষয়টি এমন মাত্রায় পৌঁছে যায় যে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীকে বাধ্য হয়ে সাংবাদিক সম্মেলনে এসে স্বীকার করতে হয় তিনি তার প্রতিনিধি দল নিয়ে ৩-৪ বার এফস্টিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। অর্থাৎ রাহুলের একটি বক্তব্য গোটা সরকারকে আত্মপক্ষ সমর্থনে নামতে বাধ্য করেছে। কিন্তু এখানে বিষয়টি শেষ নয়। রাহুল গান্ধীর ভাষণ যেভাবে মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, যেভাবে কোটি কোটি মানুষ তা দেখেন, শোনেন এবং প্রশংসায় ভরিয়ে দেন, তা সরকার কোনোভাবে হজম করতে পারছে না। সরকারের অন্দরমহলে তখন থেকে একটাই আলোচনা, যে কোনো মূল্যে রাহুল গান্ধীকে সংসদের ভিতর থেকে সরাতে হবে। কেন? সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু নিজেই প্রকাশ্যে বলেছিলেন রাহুলের ভাষণের কিছু অংশের বিরুদ্ধে বিশেষাধিকার লঙ্ঘনের নোটিশ আনা হতে পারে। কিন্তু আশ্চর্যজনকভাবে পরে খবর উঠে যায় সরকার নাকি আর সেই বিশেষাধিকার ভঙ্গের নোটিশ দেবে না। কিন্তু ঠিক সেই সময়ে আরও বড় বিস্ফোরণ ঘটনা সামনে আসে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের পদক্ষেপে। তিনি প্রকাশ্যে ঘোষণা করেন রাহুল গান্ধীর বিরুদ্ধে একটি সাবস্ট্যান্টিভ মোশন আনবেন। শুধু ঘোষণা করে থেমে থাকেননি তিনি, সেই মোশনও পেশ করে দিয়েছেন। সেই মোশনের খসড়াও ইতিমধ্যেই সামনে এসেছে। এই মোশন যদি লোকসভার স্পিকার গ্রহণ করেন, তাহলে সংসদের ভিতরে রাহুলের ভাষণ নিয়ে পূর্ণাঙ্গ বিতর্ক হবে। তারপর হবে ভোটাভুটি, আর যদি সেই ভোটাভুটিতে রাহুল পরাজিত হন, তাহলে শুধু তার সাংসদ পদই যাবে না, তার রাজনৈতিক ভবিষ্যৎও কার্যত অন্ধকারে তলিয়ে যেতে পারে। আজীবনের জন্য নির্বাচনে দাঁড়ানোর অধিকার হারানোর ঝুঁকিও তৈরি হতে পারে। এই মুহূর্তে সেই মোশন লোকসভার স্পিকারের বিবেচনাধীন। গ্রহণ হবে কি বাতিল হবে তা সময়ই বলবে। কিন্তু একটা বিষয় একেবারে পরিষ্কার, রাহুল গান্ধীর কণ্ঠ রোধ করতে বিজেপির পক্ষ থেকে এটাই এখনো পর্যন্ত সবচেয়ে বড় এবং সবচেয়ে আক্রমণাত্মক রাজনৈতিক অস্ত্র। কিন্তু এই পদক্ষেপকে কেন এতজন ভুল বলছেন, কেন রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত নিয়ে এতটা সংশয়? কারণ ২০২৪ সালে লোকসভা নির্বাচনের ঠিক আগেই একই ধরনের কঠোর সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি। তখন কংগ্রেসের সাংসদ সংখ্যা ছিল মাত্র ৫০-এর কাছাকাছি। সে সময়ে রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিল করা হয়। পরে বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্টে। আদালতে হস্তক্ষেপে সেই সিদ্ধান্ত বাতিল হয়। এরপর শুরু হয় ঐতিহাসিক ভারত জোড়ো যাত্রা। তার ফলাফল কি হয়েছিল? কংগ্রেস উঠে আসে প্রায় ১০০টি আসনে। অর্থাৎ বিজেপির সেই তাড়াহুড়ো রাজনৈতিক সিদ্ধান্তই উল্টো ফল এনে দেয়। তখন শুধু সাংসদ পদই নয়, রাহুল গান্ধীর সরকারি বাসভবনও কেড়ে নেওয়া হয়েছিল। সেই ঘটনার পর গোটা দেশের রাজনীতিতে যে আবহ তৈরি হয়েছিল তা ইতিহাসের পাতায় চিরদিনের জন্য লেখা থাকবে। আর এখন আবার ঠিক সে একই পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে সরকার।
এর পিছনে দুটি বড় কারণ থাকতে পারে। প্রথমত, সরকার একেবারে স্বস্তিতে নেই রাহুল গান্ধীর বক্তব্যে। তিনি শুধু এপস্টিন ফাইলের প্রসঙ্গই তোলেননি, বরং আমেরিকার সঙ্গে ট্যারিফ চুক্তি, রাশিয়া থেকে তেল কেনা, বিদেশ নীতি সবকিছু নিয়েই ধারালো প্রশ্ন ছুড়ে দিয়েছেন। সবচেয়ে বড় কথা, তিনি বারবার সংসদের ভিতরে দাঁড়িয়ে বলেছেন, আপনাদের লজ্জা নেই, আপনারা ভারত মাতাকে বিক্রি করে দিয়েছেন। যদিও এই অংশ সংসদের অফিসিয়াল রেকর্ড থেকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবতা হলো এই বক্তব্য কোটি কোটি মানুষের মোবাইলের স্ক্রিনে, সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে পৌঁছে গিয়েছে। আজকের যুগে তথ্যকে আটকে রাখা যায় না বা ধামাচাপা দেওয়া যায় না, ভাবমূর্তিকে নিয়ন্ত্রণ করা যায় না। সোশ্যাল মিডিয়ায় রাহুলের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে আগুনের মতো। তার সেই ভিডিও, যেখানে তিনি সাংবাদিকদের ভিড়ের মধ্যে প্রহ্লাদ যোশী এবং অশ্বিনী বৈষ্ণবকে ধরে সামনে আনতে যান, সেটিও ব্যাপক ভাইরাল। সেই দৃশ্য সরকারকে আরও অস্বস্তিতে ফেলেছে। নিশিকান্ত দুবের মোশনে কি লেখা আছে সেটাও রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেখানে বলা হয়েছে রাহুল গান্ধী নাকি নিজেকে ম্যাচো ম্যান হিসেবে তুলে ধরতে চান, বিদেশ ভ্রমণ করেন, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড, বাহরিন প্রভৃতি দেশে যান। প্রশ্ন উঠেছে, বিদেশ যাওয়া কি অপরাধ? একজন জাতীয় নেতার আন্তর্জাতিক সফর কি সংসদ থেকে বহিষ্কারের কারণ হতে পারে? এসব যুক্তি থেকে স্পষ্ট বোঝা যায় বিজেপির অন্তর্মহলে এক গভীর অস্বস্তি, এক প্রবল ছটফটানি কাজ করছে। রাহুল গান্ধী আগে সংসদে আক্রমণাত্মক ভাষায় কথা বলেছেন, কিন্তু এবারে প্রতিক্রিয়া দেখে স্পষ্ট সরকার এই আক্রমণ একেবারে সহ্য করতে পারছে না। নির্মলা সীতারামনের দীর্ঘ পাল্টা ভাষণ, কিরেন রিজিজুর তৎপরতা, নিশিকান্ত দুবের সাবস্ট্যান্টিভ মোশন সব মিলিয়ে সরকারের ভিতরে অস্থিরতা দিনের আলোর মতোই পরিষ্কার। এখন প্রশ্ন একটাই, রাহুলের বিরুদ্ধে এই মোশন গৃহীত হবে নাকি হবে না? সংসদে বিতর্ক ও ভোটাভুটি হবে কিনা, সবই সময়ের অপেক্ষা। কিন্তু একটা বিষয় পরিষ্কার, বিজেপি যেন অজান্তে রাহুল গান্ধীকে আরো বড়, আরো শক্তিশালী রাজনৈতিক নেতায় পরিণত করার পথে হাঁটছে। যদি কাল্পনিকভাবে ধরেও না যায় রাহুলের ওপর আজীবন নির্বাচনী নিষেধাজ্ঞা জারি হলো, তাতেও রাজনৈতিকভাবে ক্ষতিকার হবে। রাহুল তখন গোটা দেশ জুড়ে ঘুরে ঘুরে বলবেন, আমি আদানি নিয়ে প্রশ্ন তুলেছিলাম, এপস্টিন ফাইল নিয়ে প্রশ্ন তুলেছিলাম, ট্রাম্পের বিরুদ্ধে কথা বলেছিলাম, তাই আমাকে সংসদ থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। তাহলে লাভ কার হবে, বিজেপির নাকি রাহুল গান্ধীর? আর এটা কি বিজেপির কৌশলগত ভুল? এ বিষয়ে আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানান।